হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব, আসসালাম আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ আরেকটি ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে স্মার্ট ঢাকার বর্জ্য যাবে না নালায়, এশিয়ার বড় পয়ঃশোধনাগারে কমবে দূষণ, সোয়েব ট্রিটমেন্ট সিস্টেম, নিবিড় মাহমুদ। তো বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আপনার বহু মূল্যবান মতামত। বন্ধুরা, এই ভিডিওর অরিজিনাল লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আগে ভিডিওটা দেখি আর তাতে কি কি ইনফরমেশন আছে সেগুলো জানার চেষ্টা করি। লাস্টে অবভিয়াসলি আমার রিয়াকশন থাকবে। রাজধানী ঢাকা সুদীর্ঘ কাল থেকে ইতিহাস ঐতিহ্য নিয়ে নিজস্ব ঢঙে টিকে রয়েছে। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে ঢাকা হয়েছে মেগা সিটি। দিনকে দিন এই শহরের জনসংখ্যা বেড়েই চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক রাজধানীতে পরিণত হচ্ছে ঢাকা। সবশেষ আদমশুমারি অনুযায়ী রাজধানী ঢাকায় 1,02,00,000-এর বেশি মানুষ বাস করে। আর এই শহরে দৈনন্দিন কাজ সহ পড়ালেখা কিংবা চাকরি বাকরির খোঁজে নিত্যদিনই মানুষ ঢাকায় বসতি করছে। সেই হিসেবে দৈনিক ঢাকায় 2 কোটি মানুষ ছাড়িয়ে যায়। ঢাকা শহরে প্রতিদিন 175 কোটি লিটারের বেশি পয়ঃবর্জ্য তৈরি হয়। এর মধ্যে মাত্র 35 কোটি লিটার পয়ঃবর্জ্য শোধন করতে পারে ঢাকা ওয়াসা। বাকি 140 কোটি লিটারেরও বেশি পয়ঃবর্জ্য ঢাকা ও চারপাশের নদী, খাল এবং জলাশয়ে মিশছে। এর ফলে নগরীর পরিবেশ দূষণ এবং বাসযোগ্যতা নষ্ট হচ্ছে। বর্তমানে রাজধানীতে ওয়াসার মাত্র 20% এলাকায় পয় নিষ্কাশন ব্যবস্থা রয়েছে। 80% এলাকাতেই পয় লাইন নেই। যার কারণে ঢাকার বেশিরভাগ ভবনের পয়ঃবর্জ্যের লাইন খাল আর নদী নালার সঙ্গে মিশে গেছে। এতে করে এই নদী নালার সঙ্গে পয়ঃবর্জ্য মিলেমিশে একাকার হচ্ছে। ঢাকার পরিবেশের দূষণের এও একটি বড় কারণ হিসেবে দেখছেন নগর বিশ্লেষক আর পরিবেশবাদীরা। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ উন্নয়নের যে গতিতে এগিয়ে চলছে, রাজধানীর ঢাকায় আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা না থাকাটাই বেমানান। পুরো ঢাকার পয়ঃবর্জ্য লাইনের আওতায় আনতে 2013 সালে ঢাকা মহানগরীতে পয় নিষ্কাশন মহাপরিকল্পনা তৈরি করে ঢাকা ওয়াসা। ঢাকার চারপাশে নদী দূষণ রোধে 5টি শোধনাগার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। মহাপরিকল্পনার অংশ হিসেবে আফতাবনগরের কাছে দাসের কান্দিতে শোধনাগার প্রকল্প হাতে নেয় ওয়াসা। দাসের কান্দে প্রকল্পটি অনুমোদন পায় 2015 সালে। দাসের কান্দে পয় শোধনাগার প্রকল্পটির জন্য 2016 সালের 14 অক্টোবর ঋণ চুক্তি স্বাক্ষরিত হলেও কাজ শুরু হয় 2018 সালের 1 জুলাই। এই প্রকল্পের অর্থায়ন করেছে চায়না এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকার। আর এই প্রকল্পটির কাজ শেষ হয়েছে 2023 সালের। এটি দিয়ে এখন পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা।
কর্মসূচির মাধ্যমে ঢাকা শহরের পানি ব্যবস্থাপনা এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের জন্য বেশ কিছু ব্যবস্থাপনা নিয়েছে এই ঢাকা ওয়াসা। তারই অংশ হিসেবে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট হাতে নিয়েছে সংস্থাটি। ঢাকা শহরকে শতভাগ সুয়ারেজ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা এবং পয়ঃবর্জ্য ট্রিট করে নদীতে ফেলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের পাগলা, দাসের কান্দি, উত্তরা, রায়ের বাজার ও মিরপুরে 5টি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। আফতাবনগরের দাসের কান্দিতে প্রায় 24 হেক্টর জমির ওপর পয়ঃশোধনাগারটি নির্মিত হয়েছে, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় পয়ঃশোধনাগার। এই শোধনাগারে বিশাল আয়তনের 12টি গোলাকার ট্যাঙ্ক রয়েছে। পয়ঃবর্জ্য এসব ট্যাঙ্কে কয়েক দফা শোধন করা হয়, এরপর এগুলো নদীতে ফেলা হচ্ছে। এই শোধনাগারের মাধ্যমে হাতিরঝিলের দক্ষিণে 6টি এবং উত্তরে 5টি স্পেশাল সোয়েজ ডাইভারশন স্ট্রাকচার বা এসএসডিএস দিয়ে নির্গত বর্জ্য শোধন করা হচ্ছে। দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পের মাধ্যমে ঢাকার রমনা থানার মগবাজার, ওয়্যারলেস রোড, ইস্কাটন, নয়াটোলা, মৌচাক, আউটার সার্কুলার রোড, মহানগর হাউজিং, কলাবাগান, ধানমন্ডির পূর্বাংশ, তেজগাঁও শিল্পাঞ্চল সহ তেজগাঁও এলাকা, নাখালপাড়া, গুলশান, বনানী, বাড্ডা, আফতাবনগর, নিকেতন, সতারকুল এবং হাতিরঝিল এলাকার পয়ঃবর্জ্য শোধন করা হচ্ছে। জানা গেছে, এতদিন পয়ঃবর্জ্য শোধনের ব্যবস্থাপনা না থাকায় শহরের সব পয়ঃবর্জ্য ড্রেন, নালা, খাল ও ঝিল গড়িয়ে ঢাকার চারপাশের নদীতে পড়ত। এতে ভয়াবহ আকারে পৌঁছায় নদীর পানি দূষণ। এই প্রকল্পের মাধ্যমে দৈনিক 50 কোটি লিটার পয়ঃবর্জ্য পরিশোধনের মাধ্যমে 50 লাখ নগরবাসীকে সেবা দেওয়া সম্ভব। দৈনিক প্রায় 580 টন পয়ঃবর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা সহ একটি স্ল্যাশ শুকানোর বার্নিং সিস্টেম রয়েছে দাসেরকান্দি শোধনাগারে। পয়ঃবর্জ্য কয়েক দফা পরিশোধন করে দূষণমুক্ত পানি বালু নদীতে ফেলা হচ্ছে। এতে করে বালু নদীর পানি ও পরিবেশ দূষণ রোধ করা সম্ভব। সায়দাবাদ পানি শোধনাগারের ফেজ 1 ও ফেজ 2 এর ইনটেক পয়েন্ট শীতলক্ষা নদীর পানি দূষণ কমানো সম্ভব হবে বলেও মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। হাতিরঝিলের পানি যাতে নষ্ট না হয় সেজন্য কয়েকটি ডাইভারশন লাইন করা হয়েছে, জানিয়ে ওয়াসা কর্তৃপক্ষ বলছে হাতিরঝিলের যেসব পয়ঃপানি আসতো সেগুলো বন্ধ করার জন্য ডাইভারশন লাইন করা হয়েছে। দাসেরকান্দি পয়ঃশোধনাগার হাতিরঝিল সমন্বিত একটি প্রকল্পের অংশ হিসেবে এই কাজগুলো করা হচ্ছে। হাতিরঝিলকে বাঁচানোর জন্যই রামপুরা খালে পয়ঃবর্জ্য ফেলানো হতো, যে কারণে পরিবেশ দূষিত হতো। কিন্তু ডাইভারশন লাইন করে দেওয়ার কারণে পয়ঃবর্জ্য পয়ঃশোধনাগারের লাইনে সরাসরি চলে আসছে। এতে করে রামপুরা খালে আর পয়ঃবর্জ্য ফেলা হচ্ছে না, যার ফলে এই খালের পানিও এখন টলটলে হতে চলেছে। অন্যদিকে হাতিরঝিলের পানিও আর নষ্ট হবে না, দুর্গন্ধমুক্ত হবে হাতিরঝিল। পরিষ্কার পরিচ্ছন্ন টলটলে পানির দেখা মিলবে এই হাতিরঝিলে। দাসেরকান্দি পয়ঃবর্জ্য শোধনাগার থেকে দৈনিক প্রায় 500 থেকে 600 টন ছাই পাওয়া যায়। এই ছাইগুলোর প্রসেসিং শেষে 10% মতো টিকে থাকে, যার পরিমাণ 45 থেকে 50 টন হয়। এই ছাইগুলো সিমেন্ট কোম্পানিকে দেওয়া হয়। এগুলো সিমেন্ট কারখানায় কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। উত্তরাতেও পয়ঃশোধনাগার নির্মিত হচ্ছে। এর মধ্যে এই শোধনাগারটির জন্য ফিজিবিলিটি স্টাডি, কনসেপচুয়াল ডিজাইন এবং বিডিং ডকুমেন্ট প্রণয়ন করা হয়েছে। দুটি ফেজে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই পয়ঃশোধনাগারটির, যার মধ্যে প্রথম ধাপে 2025 এবং দ্বিতীয় পর্যায়ে 2035 সাল বাস্তবায়ন করা হবে। আর এর সুবিধাভোগী হবে অন্তত 30 লাখ গ্রাহক। মিরপুরে যে পয়ঃশোধনাগারটি নতুন করে নির্মিত হবে তার জন্য এরই মধ্যে ফিজিবিলিটি স্টাডি, কনসেপচুয়াল ডিজাইন প্রণয়ন করা হয়েছে। সর্বশেষ স্টাডি অনুযায়ী দুটি পর্যায়ে মিরপুরের পয়ঃশোধনাগার প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ের কাজ শেষ হবে 2025 সালে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হবে 2035 সালে। রায়ের বাজার পয়ঃশোধনাগারটি প্রথম পর্যায়ের বাস্তবায়নকাল ধরা হয়েছে 2035 সাল, আর দ্বিতীয় পর্যায়ে 2050 সালের মধ্যে নির্মাণ করা হবে রায়ের বাজার পয়ঃশোধনাগারটি। দুটি ফেজে বাস্তবায়িত হলে এ প্রকল্প থেকে 92 লাখ গ্রাহক পয়ঃসেবা পাবেন। আর এই 5টি প্ল্যান বাস্তবায়ন হলে নগরবাসী শতভাগ উন্নত ও টেকসই পয়ঃসেবা নিশ্চিত হবে বলে জানিয়েছে ঢাকা ওয়াসা।
এই প্রকল্পগুলো বাস্তবায়ন হলে ঢাকার চারপাশের নদীগুলো যেমন দূষণের হাত থেকে রেহাই পাবে, তেমনি করে ঢাকার ভেতরে যেসব খাল নালা রয়েছে সেগুলো রক্ষা পাবে। ঢাকার খালগুলোর জলাধার ঠিক থাকবে, পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, দুর্গন্ধমুক্ত হবে এই খালগুলোর পানি। ময়লা আবর্জনা আর দুর্গন্ধমুক্ত হবে এসব খাল, নদী নালা আর জলাশয়। ফলে ঢাকার নদী নালা জলাশয় যেমন করে বেঁচে যাবে, তেমনি করে আবার পরিবেশ ও দূষণ কমে আসবে। ঢাকা শহরকে যে ভেনিস নগরী বানানোর পরিকল্পনা রয়েছে তার খানিকটা হলেও বাস্তবায়ন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। আমরা জানি ঢাকা শহর গড়ে উঠেছে আজ থেকে প্রায় 450 বছর আগে। তারপর থেকে ধীরে ধীরে ঢাকা ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হয়েছে, কিন্তু বর্তমান সময় অনুসারে ঢাকা এখনো কিন্তু সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট হয়নি। তার কারণ ঢাকা গড়ে উঠেছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং ঢাকার মাঝে অসংখ্য খাল, নালা, বিল রয়েছে। তার মধ্যে যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওটির নিষ্কর্ষ হচ্ছে যে ঢাকা শহরের ভিতর প্রায় 1 কোটি মানুষ বসবাস করে। আর ঢাকার আশপাশ, ইনফ্যাক্ট সারা বাংলাদেশের থেকে সব মানুষই কিন্তু ঢাকার দিকে ছোটে চাকরির আশায়, কাজকর্মের আশায়, কর্মসংস্থানের আশায়, চাকরির আশায়। তো সেই ঢাকায় জনসংখ্যা হয়ে দাঁড়ায় প্রায় 2 কোটি। আর এই 2 কোটি মানুষের মলমূত্র এবং বর্জনীয় যে দূষিত জল, সেটা ডাইরেক্ট কিন্তু নদী নালাতে গিয়ে পড়তো বা কোনো ঝিলে গিয়ে পড়তো, হাতির ঝিলে গিয়ে পড়তো। তাতে কি হতো যে ওই নদীর জল দূষিত হতো, গন্ধ বেরিয়ে আসতো, খালের জল দূষিত হতো, খালের পাড় দিয়ে চলা যেত না এবং একটা বিশ্রী গন্ধ তা ছড়িয়ে পড়তো এলাকায়। সেই জন্য বাংলাদেশ সরকার যে ওয়াসা সুইট ট্রিটমেন্ট যে প্ল্যান্ট লাগিয়েছে, ওই প্ল্যান্টে যে দূষিত জল, দূষিত পানি, ওইগুলো এসে ওখানে জমা হবে। ওটা কয়েকবার রিসাইকেল করে আবার সেই শস্য জলে পরিণত করা হবে। আর সেই জলটাই নদীতে, খালে, বিলে, নালায় এবং হাতের ঝিলে প্রবেশ করা হবে। তাতে কি হবে যে বাংলাদেশের যে পরিবেশ, সেটা কিন্তু দূষিত হবে না। ঢাকার পরিবেশ দূষিত হবে না। ঢাকার মানুষ অনেক রোগ ব্যাধির থেকে বেঁচে যাবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের এই ভিডিওর যে নিষ্কর্ষ। তা আমার খুব ভালো লেগেছে, তার কারণ ঢাকা তো এখন অনেক উন্নত দিকে অগ্রসর হয়েছে, স্মার্ট ঢাকার দিকে পা দিয়ে চলেছে। তাই এসব পদ্ধতি, এসব পরিকল্পনা বাংলাদেশ সরকারের অনেক আগেই করা উচিত ছিল। তাতে পরিবেশ ভালো থাকতো, পরিবেশ দূষিত হতো না, আর ঢাকার মানুষ এত রোগ ব্যাধিতেও পড়তো না। তো বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।